দাদু ভাই, পাটা বড্ড ব্যথা করতেছে রে। একটু টিপা দিয়া যা পাটা। তা আমরা দিতাম আমাদের ছোটবেলায়। দাদু দিদা, দাদু ঠাকুমা ইত্যাদি আর কি, এরা যখন বলতেন যে একটু পাটা টিপে দিয়ে যা রে, পাটা বড্ড ব্যথা করতেছে, আমরা দিতাম। ছোটবেলায় খেলতে খেলতে এসে একটু পা টিপে দিয়ে গেলাম, পাটা ব্যথা করছে। এই যে পা ব্যথা করছে পা টিপে দিয়ে যেতাম, আজকালকার দিনে বোধহয় পাওয়া যাবে না। কারণ দাদু ভাই আর দিদি ভাইরা তারা মোবাইলে নানা রকম গেম ইত্যাদিতে খেলতে ব্যস্ত, নানা প্রকার বিভিন্ন রকম। তাদের ব্যস্ততার সীমা নেই, মোবাইল নিয়ে সময় নেই কিছু করার। নমস্কার, আমি জ্যোতিষ মার্তণ্ড জ্যোতিরিন্দ্র, আবার অজানা তথ্য নিয়ে আজকের পরবর্তী পর্ব 25 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজকের যে বিষয়টা হচ্ছে সেটা বাতজ বেদনার ক্ষেত্রে গ্রহের প্রভাব। এ বিষয়ে কিছু কথা তো অবশ্যই বলে নিতে হবে। প্রারম্ভিক কথাবার্তা, যেটা 1940 সালে ইংরেজ সরকার একটা আইন করেছিল ইংরেজ সরকার। তখন তো 1940-এ ইংরেজি রাজত্ব চলছিল। সেই আইনটা ছিল যে বেসিক্যালি যে অ্যালোপ্যাথিক ওষুধের প্রমোশনের জন্য কোনো রকম জাতীয় কোনো কিছু, কোনো আয়ুর্বেদ বা গাছগাছরা টোটকা ইত্যাদি কেউ কোনো কিছু প্রয়োগ করতে পারবে না, এবং সেটা করলে জেল জরিমানা হবে। সেই আইনের বলে বহুজাতিক সংস্থাগুলো, যারা ইংরেজদের স্বজন পোষণ করত, ইংরেজদের কাছাকাছি বা ইংল্যান্ডের ভালোবাসার দেশ, তাদেরকে এই সুবিধাটা করে দেওয়ার জন্য হয়েছিল। পরবর্তী সময় 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1947 থেকে 54 এই হায়দ্রাবাদ বা কোচবিহার, যেগুলো কিছু কালের জন্য বিচ্ছিন্ন ছিল, কাশ্মীর নিয়ে একটা সমস্যা ছিল, পাকিস্তান নিয়ে একটা সমস্যা ছিল, এলওসি নিয়ে একটা সমস্যা ছিল, এই সমস্যাগুলোকে সামলে ওঠার পরে তো উনি তো হাবে ভাবে, চলনে বলনে, শিক্ষায়, ব্যবহারে, আন্তঃবাহ্য সব বিষয়ে, জওহরলাল নেহরুর কথা বলছি, পণ্ডিত চাচা নেহরুর কথা বলছি, তো ইংরেজি ছিলেন সেইভাবে আর কি। সেইভাবে বিচার করতে গেলে সব দিক থেকেই ওনার জীবন প্রণালী ঘাটতে দেখা যাবে যে না, উনি একজন বেশ ভালো ইংরেজ ছিলেন আর কি। আরও অনেক বিষয় আছে, সেগুলো ওপেনলি এরকম বলা যায় না, সেগুলো মানুষ যারা একটু ইতিহাস ঘাঁটতে পছন্দ করেন তারা জানেন। তো উনিও 1954 সালে যে আইনটি আনলেন সেটা হচ্ছে প্রিভেনশন অফ ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ। 1955 সালে এটা বিল আকারে এলো। এর প্রাথমিক উদ্দেশ্য ছিল যে তখন মোটামুটি ভারতবর্ষের 45 থেকে 47 কোটি ভারতবাসীরা আছে, মোটামুটি অধিকাংশই তারা আয়ুর্বেদিক চিকিৎসা, ইউনানি, হোমিওপ্যাথি ইত্যাদি চিকিৎসার উপরে নির্ভরশীল ছিলেন এবং ভালোও হতেন। তো এই যে টোটকা বা আয়ুর্বেদ, ইউনানি চিকিৎসা ছিল, আরও হাকিমি চিকিৎসা ছিল, এই চিকিৎসার উপরে নির্ভরশীল ছিলেন গরিব গুরব ভারতবাসী। এবং খুব সামান্য সংখ্যক, যতটুকু জানা যাচ্ছে যে মোটামুটি 3 থেকে 3.5 কোটি ভারতবাসী রেগুলার ওয়াইজ তখন অ্যালোপ্যাথিক মেডিসিন ক্রয় করতে পারতেন বা ক্রয় করতেন বা যেতেন। পরবর্তী সময় 1954 সালের পর থেকে আইন এবং 1955-তে বিল হয়ে যাওয়ার পর এগুলোকে একদম ধামাচাপা হয়ে গেল, সমস্ত বন্ধ হয়ে গেল। পতঞ্জলি বলুন, ভাগবত বলুন, ঋষি ভাগবত, তাদের যে সমস্ত সূত্রগুলো, সেগুলো চরক সংহিতা, মনুসংহিতা, এইগুলো সমস্ত প্রায় ব্যানের পর্যায়ে পড়ে গেল এবং আর সেইভাবে এগিয়ে আসছে কোনো কোম্পানি সাহস করে বা কোনো ব্যক্তি সাহস করে দেখা গেল না। এখন বর্তমান ভারতবর্ষের অবস্থা অন্যরকম। এখন আয়ুর্বেদে প্রচুর চিকিৎসা হচ্ছে, হোমিওপ্যাথ তো আয়ুর্বেদ কলেজ, হোমিওপ্যাথ কলেজ হয়েছে। এখন প্রিভেনশন অফ ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ অ্যাক্ট, সেটা ওই অ্যাক্ট হিসেবেই রয়েছে, কোথাও ইমপ্লিমেন্ট হয় না এবং তার বিলেও কোনো কাজে লাগে না, কোথাওই হয় না। এখন সমস্ত কলেজ ইত্যাদি হয়ে গেছে, কিন্তু তবুও এই যে কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলো অনুচিত, যেমন
কোনো ব্যক্তিকে কোনো জ্যোতিষশাস্ত্রী বা তন্ত্রবেত্তা যদি বলেন যে আমি সারিয়ে দিতে পারবো, এটা অন্যায়। হ্যাঁ, আমি সারিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা ঠিক আছে। তবে কি সারিয়ে দেওয়ার কোন পথে চেষ্টা করব? সারিয়ে দেওয়ার সেই পথে চেষ্টা করব যেই পথটি বিজ্ঞানসম্মত। বিজ্ঞানসম্মত পথ কোনটা? সেটা হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসার দ্বারা, ইউনানি চিকিৎসার দ্বারা, বা তিনি হোমিওপ্যাথি জ্ঞান রাখেন, হোমিওপ্যাথি চিকিৎসার দ্বারা। অ্যালোপ্যাথিতেও করতে পারেন যে আমি চিকিৎসা দ্বারা আমি চেষ্টা করতে, হয়তো পারেন না, তার ডক্টর ডিগ্রি না থাকলে তিনি সব কিছু করতে পারেন না। কিন্তু যদি এরকম দেখা যায় প্রমাণিত যে কোনো ক্ষতি হচ্ছে না, কারোর কোনো ক্ষতি নেই, তিনি যে চিকিৎসার মধ্যে আছেন চিকিৎসায় থাকতেই পারেন, কিন্তু শাস্ত্রগতভাবে, যেহেতু জ্যোতির্বিজ্ঞান একটি শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র একটি শাস্ত্র, অকাল সায়েন্স, এবং তন্ত্র তো আরও গুহ্য তন্ত্র, গুহ্য শাস্ত্র, তো সেইভাবে সেই প্রয়োগের দ্বারা কারোর ক্ষতি না করে, অনিষ্ট না করে যদি তিনি রাজি থাকেন সেই ব্যক্তি, তাহলে যদি তাকে উপশম কিছু দেওয়া যায়, তার কিছু উপকার সাধিত হয়, তাহলে সেটা দূষণীয় হয় না, আইনসঙ্গতভাবেও সেটা হয় না। তো সেই জায়গাটাই আজকে প্রশ্ন নয়, সেই জায়গায় আজকে উপস্থাপন করছি যে বাতজ বেদনা। প্রথমত জানি যে মেডিকেল টার্মিনোলজি অনুযায়ী বাতজ বেদনার প্রধান কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস এখানে যেটা হয়ে থাকে ফিজিক্যালি, সেটা হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে যত বয়স বাড়ে তত হাড়ের ভেতরে যে মজ্জা, সেই অস্থি মজ্জা শুকোতে শুরু করে, তার যে লুব্রিকেটিং পাওয়ার, সেই লুব্রিকেটিং পাওয়ারটা কমে যায়, যার ফলে হাঁটুতে বা অ্যাঙ্কেলে বা থাইতে বা কাফ মাসেল, এই সব জায়গাগুলোয় কিন্তু বেদনাটা হয়। বেদনাটা কিন্তু খুব একটা মাসল পেইন হয় না, বেদনাটা মূলত হয় কিন্তু হাড়ের ভেতরে। সেই বেদনাটাকে অনুভব করা যায় খুব মনোযোগ দিয়ে, যদি দেখা যায় আমার বেদনাটা কোথায় হচ্ছে, কাফ মাসেলে হচ্ছে বা থাই মাসেলে হচ্ছে, না, বেদনাটা হচ্ছে কিন্তু হাড়েতে, যার ফলে হাঁটুর বেদনাটা কিন্তু খুব টের পাওয়া যায়। তো এই যে যখন এরকম বেদনা হয় এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য, এবার এটা বয়স হলে ধীরে ধীরে বাত বা গাউট এগুলো হতে থাকে, বাড়তে থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় সেটা হচ্ছে কোনো বাচ্চারও হয় এটা, বা জন্মগ্রহণ করার পরে শিশুদেরও গায়ে হাত পায়ে ব্যথা করে, বিশেষ করে পা চাবায়, সেটা তখন এই এক্সপ্যানশানের জন্য, তখন ওই হাড় বড় হয়, এক্সপ্যান্ড করে, সেই জন্য জানায়। ডাক্তারবাবু অনেক বন্ধুবান্ধব আছেন, ক্লায়েন্ট তো আছেন বটেই, তো তাদের কাছ থেকেই জানা, জ্ঞান লাভ করা, আকাশ থেকে তার জ্ঞানটা এসে আমার মাথার মধ্যে পড়েনি, তো তাদের ব্যথা বেদনা হয়, তখন একটু গা হাত পা টিপে টিপে দিতে হয়। এবারে চলে আসি আমাদের জ্যোতিষশাস্ত্রীয় বিষয়ে, সেটা হচ্ছে এই যে ব্যথা বেদনার জায়গাটাতে কোন গ্রহ ক্রিয়া করে। শরীরের নিম্নাঙ্গের স্থানের অধিপতি হচ্ছেন শনিদেব, স্যাটার্ন। শরীরের নিম্নাঙ্গের, সে কোনো মানুষ বা মনুষ্যতর জীব প্রত্যেকেরই শরীরের নিম্নাঙ্গ স্থানের অধিপতি শনি। এবার শনির জন্য একটা হয়। এবার যদি আসি অস্থি মজ্জার ভেতরে যে লুব্রিকেটিং পাওয়ারটা কমে যায় এবং শুকিয়ে যায়, ব্যথা হয়, তার জন্য সেই জায়গাটায় দায়িত্ব রয়েছেন বৃহস্পতি, অর্থাৎ জুপিটার। তাহলে এখানে শনি এবং বৃহস্পতির দুটোর কার্যকারণ পাওয়া গেল। এবারে শনি বৃহস্পতির কার্যকারণের মধ্যে শনিই কিন্তু মূল, কারণ যেহেতু শরীরের নিম্নাঙ্গের অধিপতি হচ্ছেন শনি, কন্ট্রোল করে শনি। আরেকটি ব্যাপার এখানে বলার, যেটা হচ্ছে যে চিকিৎসা পদ্ধতির মধ্যে আছেন সেই চিকিৎসা পদ্ধতির মধ্যে তো অবশ্যই থাকবেন। উপরন্তু এটা পরীক্ষামূলকভাবে সত্য, আমি অন্য ক্ষেত্রে এবং নিজের ক্ষেত্রেও এর প্রমাণ পেয়েছি। আমারও মাঝে মধ্যে হয়তো অনেক বেশি পরিশ্রম করেছি, বা বয়স হচ্ছে, একটু রিউমাটয়েড আর্থ্রাইটিসের দিকে টার্ন নিতে পারে, মাঝে মধ্যে আমি কিন্তু নিজে উপশম পেয়েছি এবং সুস্থও হয়েছি, সুস্থও থেকেছি। হ্যাঁ, একটা সময় ছিল বছরখানেক আগে, একদিনের জন্য, এক বেলার জন্য প্রচণ্ড পেইন হচ্ছিল, সেখানে একটা ট্যাবলেট NSAID অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি অ্যানালজেসিক একটা ট্যাবলেট, সিঙ্গেল ট্যাবলেট একটা খেয়ে নিয়েছিলাম, সেটা ওই সিস্টেমেটিক রিলিফ, টেম্পোরারি রিলিফের জন্য একটাই ট্যাবলেট খেয়েছিলাম। তারপরে কিন্তু বিগত 1 বছর কালের মধ্যে আর বিশেষ কোনো ব্যথা হয়নি, এবং আমি ওটা অ্যাপ্লাই করেছিলাম, আমাদের যে শাস্ত্রীয় বিধান আছে সেটাকে অ্যাপ্লাই করেছিলাম। এই অ্যাপ্লিকেশানটা কি, অ্যাপ্লিকেশানটা মনোযোগ দিয়ে শুনবেন, যদি এটাকে সেভ করে রাখুন এই ভিডিওটা, এবং মনে না থাকলে পরে তখন মনে করে কাজ করবেন। এমন একটা জায়গায় যদি চলে যায় যে আপনি এখনও পর্যন্ত কোনো চিকিৎসকের শরণাপন্ন হননি, বা
রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউটের জন্য আপনি কারো কাছে যাননি। আর যদি গিয়ে থাকেন তাহলে যে ওষুধ খাচ্ছেন খাবেন, কিন্তু আপনার ব্যথা কিন্তু উপশম পুরোপুরি হবে না, কারণ এগুলো সবই সিমটোম্যাটিক রিলিফ, টেম্পোরারি রিলিফ দেবে, কমপ্লিট কিওর কখনোই হবে না। আয়ুর্বেদ স্বাস্থ্যের মতো কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসায় কমপ্লিট কিওর হয় না। সেটা করতে গেলে সেই একটা জায়গায়, সেটা হচ্ছে এই ছুরিকাছির ব্যাপার হয়ে যাবে, ওই স্প্যাচুলা ইত্যাদি, কাটা ছেঁড়া অপারেশন, হাঁটু পাল্টান, এসব জায়গায় চলে আসবে। সুতরাং আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যখন আপনার ইয়ে তো পাবেন না, নাতি নাতনি তো পাবেন না, তারা তো ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত তাদের মোবাইলে, তাই না? তো তারা পাত্তা দেবে না আজকে। আর আজকের দিনের যেটা অবজারভেশন, এটা ওই জাজ সাহেবদের মতো আর কি, ভার্ডিক্ট নয়, অর্ডার নয়, একটা অবজারভেশন তারা দিলেন যে এই অবজারভেশন দিলাম আজকের জন্য। তো আমারও এটা অবজারভেশন যে আজকের দিনে কিন্তু নাতি নাতনিদের সেই দাদু দিদার প্রতিও সেই টানটা আর অনেকটাই নেই। আর দাদু দিদার টানটা আছে কিনা সেটা আমার জানা নাই, কিন্তু নাতি নাতনিদের কোথাও কোথাও দেখি, ফলো করি, যে সেই মানে যাদের আছে এক্সেপশন, তারা এক্সেপশন, তাদের সেই টানটাও নেই যে ডাকছে যাবো। হ্যাঁ, টান থাকবে কখন, যখন কোনো গিফট পাবে বা কিছু উপঢৌকন দেওয়া হবে, কোথাও বেড়াতে নিয়ে যাওয়া হবে, বিশেষ ভালো খাবার, পিৎজা অর বার্গার অর বিরিয়ানি দাদু খাওয়াবে, তখন নাচতে নাচতে চলে যাবে। এটা বাস্তব, এটা সত্য, অপ্রিয় হলেও সত্য। তখন কি করবেন? যখন ব্যথা করছে, শুয়ে আছেন, বসে আছেন, বেশ ব্যথা করছে, ধরুন এই 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 হাতটা, এইটা আমার থাই মাসল, এই থাইয়ের মধ্যে ব্যথা করছে, তখন এই মন্ত্রটি ধনুষাকৃতি মন্দয়, এই দুটো শব্দ আপনি মানস উচ্চারণ করুন। মানস উচ্চারণ কোনটা? মানস হচ্ছে মনে মনে বলা, ঠোঁটো পর্যন্ত হিলবে না, মানস করুন। এইভাবে ধরে আপনি তো ব্যথাটার জন্য, উপশমের জন্য এভাবে টেপাটেপি করছেন বা হাত বোলাচ্ছেন, যা করছেন, হাত বুলিয়েও যন্ত্রণা উপশম হচ্ছে না, তখন টিপছেন যাতে হাড়ের ভেতরে সেন্সেশনটা যায়। ধনুষাকৃতি মন্দয়, ধনুষাকৃতি মন্দয়, ধনুষাকৃতি মন্দয়, এইভাবে মনে মনে 8 বার বলুন। দেখুন কতটা রিলিফ হলো। 8-এর যদি না হয়, 8-এর গুণিতকে সবসময় যাবেন, কারণ শনির সংখ্যা 8, নিউমারোলজি সংখ্যা তত্ত্বে শনির সংখ্যা 8। তো এখানে বৃহস্পতি কিন্তু মূল কারণ নয়, মূল কারণ হচ্ছে শনি। বৃহস্পতি তো অবশ্যই আছেন, শনি বৃহস্পতি যোগ, কিন্তু ভারী এখানে শনি। ধনুষাকৃতি মন্দয় বলতে বলতে 8 বা 16 বা 24 বা 32 মনে মনেই কাউন্ট করুন, কাগজে লেখার দরকার নেই। কথাবার্তা বলছেন, কারোর সঙ্গে কথাবার্তা বলুন, সবচেয়ে ভালো সেই সময়টুকু কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলা, বা টিভিতে মনোনিবেশ না করা, বা মোবাইল টেপাটেপি না করা, এটা করে দেখুন কীরকম উপকার পাবেন। করে দেখুন, আমার মনে হয় আপনারা উপকার পেয়ে আপনারাই টেক্সট করবেন বা ফোন করবেন, উপকার কিন্তু পাবেন। করে দেখুন, এবং দিনের দিন পাবেন, যখন করছেন সেদিনই পাবেন, পরের দিন লাগবে না, বা 3 দিন পরে পাবো লাগবে না, সেদিন পাবেন। এবার যদি আপনার অনেকটাই এগিয়ে গেছেন ব্যথার ক্ষেত্রে, মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউটের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছেন, তাহলে আপনার যখনই পেইনটা হবে তখনই করবেন, যে ঔষধের উপরে আপনি নির্ভরশীল, সেটা হোমিওপ্যাথ, অ্যালোপ্যাথ, ইউনানি, আয়ুর্বেদিক, হোয়াট এভার, ওই সান্ডার অয়েল না কী সব নিয়ে যেন বেশ একটা মাছের ছাল ফাল নিয়ে বসে থাকেন যারা রাস্তায় বা বাস স্ট্যান্ডে বা কোর্টে, বাজারের সাইডে, ওষুধের দোকানের পাশে, তাদের কথা বলছি না, কিন্তু যেখানে আপনি বিধিবদ্ধ চিকিৎসকের কাছে চিকিৎসা করাচ্ছেন, সেই চিকিৎসাটা কন্টিনিউ করবেন, এবং সঙ্গে এটা প্লাস এটা অ্যাডিশনাল করবেন, তাহলে উপকারটা পাবে। আমাদের জ্যোতিষশাস্ত্রের বর্ণিত যে সমস্ত মেডিকেল অ্যাস্ট্রোলজি যাকে বলা হয়, চিকিৎসা বিজ্ঞানের উপরে যে প্রভাব জ্যোতিষশাস্ত্রের, প্রত্যেকটা কিছুর উপরে জ্যোতিষশাস্ত্রের প্রভাব রয়েছে পৃথিবীর। এর জন্যই ম্যাকলয় সাহেব বলেছিলেন, তিনি একজন ইংরেজ, সে ইংলিশ পিরিয়ডেই, মানে 1947-এর আগেই তিনি এসেছিলেন ভারত ভ্রমণে, এবং এসে অ্যাস্ট্রোলজির উপরে খুব তার ব্যুৎপত্তি ছিল, এবং পড়াশুনো করেছেন, পণ্ডিতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের কাছ থেকে শিখেছেন। তিনি বাংলাও শিখেছিলেন, এবং তিনি তখন লিখে গেছেন, বলে গেছেন
যে সনাতন ভারতবাসী কেন, পৃথিবী যে কোনো ব্যক্তি, হে হে ঈশ্বর, আমার দেশকে অর্থাৎ ইংল্যান্ডকে, আমার দেশকে সম্বৎসর মানে সারা বছর ধরে সম্বৎসর ভারতীয় জ্যোতিষশাস্ত্রের মতো বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ইত্যাদি প্রেরণ করো। ওনার ঈশ্বর আমি জানি না, ওনার ঈশ্বর পার্টিকুলার কে, কিন্তু এটা কিন্তু বাস্তব সত্য। এই জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রবিদ্যা বা বেদ, বেদান্ত, আমাদের যা কিছু আছে, উপনিষদ, সমস্ত কিছুই কিন্তু জীবনের কথা বলে, আর জীবনের সঙ্গে সঙ্গে রোগভোগটা আসে। সুতরাং এটা করে দেখুন, আর যারা আছেন বয়স্ক মানুষ তাদেরও এটা শিখিয়ে দিন। ওই জন্য বারবার আমি অনুরোধ করতে পারবো না, বলতে পারবো না, যেগুলো আমার অনুষ্ঠান যদি ভালো লাগে, মনে হয় যে এর মধ্যে কিছু মেটেরিয়াল আছে যেটা আপনাদের উপকার সাধিত হবে, তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। অনেক তথ্য আমি দেওয়ার চেষ্টা করব ধীরে ধীরে। তাহলে আজকে পর্ব 25 এই পর্যন্তই। নমস্কার।